এদিকে শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের বিপক্ষে কাজ করতে বলেছে শেখ হাসিনা, এমনই গোপন তথ্য ফাঁস হয়েছে। আবার বিদায়ের পথে হাঁটছে ডক্টর ইউনূসের সরকার। মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা না করতে দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেনারেল ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে, এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে। শেখ হাসিনা পুত্র সজীবদের জয়, তিনি বলেছেন যে ফেরত নিয়ে প্রহসন তৈরি হয়েছে। ডক্টর ইউনূস সরকার তিনি পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার করছেন। তারা ভারত এবং আমেরিকাকে কেন্দ্র করে দুটো ঘটনা এবং দুটো ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ। দুটো ঘটনার সঙ্গে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের সংযোগ রয়েছে, বাংলাদেশের সার্বিক অবস্থার সংযোগ রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতে কি হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্র কি বলল। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ ইতিমধ্যে সারা বাংলাদেশকে নড়িয়ে দিয়েছে। যে সংবাদটি দর্শক খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু অন্য দিনের তুলনায় একটু ভিন্নভাবে খেয়াল দিবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল দিন। দর্শক, এবার সেনাবাহিনীকে শেখ হাসিনার গোপন আদেশ ফাঁস হয়েছে যে সেনাবাহিনী যেন ডক্টর ইউনূসের কোনো কথা না মানে। দর্শক, ভারত থেকে সরাসরি ভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত একটা খবর আমরা শুরুতেই শিরোনামে দেখিয়েছিলাম যে সেনাবাহিনীকে আদেশ দিয়েছে যাতে ডক্টর ইউনূসের কোনো কথা না মানে। দর্শক, রীতিমতো সেনাবাহিনী নাকি সেই আদেশ পালন করা শুরু হয়েছে। তাহলে ডক্টর ইউনূসের কপালে কি ঘটতে যাচ্ছে দু একদিনের ভিতর? আসলে কি ডক্টর ইউনূস এত তাড়াতাড়ি বিদায় নেবে? কেউ ভাবতেই পারেনি। দর্শক, চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি যে সেনাবাহিনীকে আসলে শেখ হাসিনার আদেশ পালন করতেছে। তো অনেকেই বলতেছে যে শেখ হাসিনা আদেশ পালন করা শুরু হয়ে গেছে। দর্শক, কি হচ্ছে জানি না, তবে এই বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা না দেখাইলে বুঝবেন না। তো দর্শক, কথা নয়, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এ বিষয়ে আপনার মন্তব্যটা জানাবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। তো চলুন স্ক্রিনে কথা বলতে চাচ্ছি একটা বিষয় নিয়ে স্পেসিফিক আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সেই বিষয়টা হলো সাবেক বিডিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, তাকে নিয়ে একটা টানা হ্যাচড়া হয়েছে এবং তার সম্পর্কে আমি একটা আপডেট দেব। কুমিল্লার 14 গ্রামে আব্দুল হাই কানু নামে 9টা খুনের মামলার আসামি এবং অজস্র চাঁদাবাজি, অজস্র লোককে অন্যায়ভাবে পুলিশের হাতে তুলে দেওয়ার কাজে যেই লোকটা নিয়োজিত ছিল, আজকে হঠাৎ করে তথাকথিত মুক্তিযুদ্ধের তকমাধারী কিছু হারামজাদারা সোশ্যাল মিডিয়ায় তাকে ফেরেশতা বানানোর চেষ্টা করছে। আর একটা কথা, নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদে এখনো মুজিব শেখ এবং হাসিনার ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমি গত কয়েকদিন ধরে কয়েকটা টকশো করেছি। এই টকশোতে আমি জেনারেল ওয়াকার, ডক্টর আসিফ নজরুল এবং কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলেছি এবং এই কথাগুলো নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছে, ইনক্লুডিং জেনারেল ওয়াকার। সে তার ভারতীয় অপারেটিভ এবং ডিজিএফআই অপারেটিভদের দিয়ে আমার কাছে কয়েকটা মেসেজ পাঠানোর চেষ্টা করেছে। এই মেসেজগুলো নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। বদরুদ্দিন ওমর আমাদের দেশের একজন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং একজন হিস্ট্রিয়ান। উনি মুজিব শেখ সম্পর্কে কয়েকদিন আগে একটা মন্তব্য করেছে। আমি এটা নিয়ে আমি কথা বলবো। আজকের আমি অন্য কোনো কাউকে টকশোতে ডাকিনি, আমি নিজেই আপনাদের সাথে কথা বলবো। যে বিষয়টা নিয়ে অনেক সময় আমি হয়তো আপনাদের মুখরোচক কথা বলার ক্ষেত্রে এত জনপ্রিয় কোনো মানুষ না, কারণ আমি জনপ্রিয়তার মাপকাঠি নিয়ে আপনাদের সাথে অনেক কথা শোনাতে পারিও না এবং ওটা বলার যোগ্যতা আমার নাই। অনেক সময় লোকজন মুখরোচক কথাবার্তা বলে, ওই মুখরোচক কথাগুলো যদি আমার মুখে আসে মনে হয় অনেকেই পছন্দ করবেন। আমার আশেপাশে যারা আমাকে চিনে তারা বলছে যে আননেসেসারি, এটা করা ঠিক হবে না। তো আসুন আমরা প্রথমে শুরু করি। লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম, ওনাকে নিয়ে যেই টানন পোড়নটা হয়েছে তাকে নিয়ে একটু আমি কথা বলি। ভদ্রলোকের নাম লেফটেন্যান্ট জেনারেল এমডি মাইনুল ইসলাম। উনি জন্মগ্রহণ করেছেন ফেব্রুয়ারির 1 তারিখ 1958 সালে। এখন আমি হিস্ট্রিক্যালি কয়েকটা বিষয়ে আমি যাব। এই লোকটা
গত 2 দিন আগে বা 1 দিন আগে তার স্ত্রী সহ ঢাকা থেকে উনি রওনা করেছিলেন আমিরাত হয়ে উনি কানাডায় যাবেন। উনি ছিলেন রয়ের একজন সিনিয়র অপারেটিভ বাংলাদেশে এবং হাসিনার অত্যন্ত ক্লোজ মানুষ, যে এই মইনুল ইসলাম বিভিন্ন সময় হাসিনার হয়ে আমেরিকায় এসে ম্যানেজ করার চেষ্টা করেছে, ভারতে গিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে, গুমের সাথে সে সরাসরি জড়িত ছিল এবং আয়না ঘরের শারীরিক নির্যাতনের ক্ষেত্রে উনি অনেক ক্ষেত্রে তত্ত্বাবধান করেছে। হাসিনা ক্ষমতা ছাড়ার আগেও এই মইনুল ইসলামকে কয়েকবার ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করিয়েছে যাতে কোনোভাবে তাকে কাজে লাগানো যায়। আমি একটা জিনিস চেক করে দেখেছি, আপনারা শুনলে একটু অবাক হবেন। এই মইনুল ইসলামকে 2023 সালে, আপনারা চিন্তা করে দেখেন, 2023 সালে মাত্র 3 দিনের অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে টরন্টো থেকে ওয়াশিংটনে পাঠিয়েছে এবং ওয়াশিংটন থেকে আবার উনি টরন্টোতে এসে ঢুকেছে আগস্ট মাসের 11 তারিখ 2023। সেখান থেকে ওয়াশিংটনে এসে কোনো একটা জায়গায় তার অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করার জন্য ওয়াশিংটন ডিসিতে এসে এখানে একটা ইউনিফর্ম পরিহিত ভারতের চর, যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে নিজেই জড়িত ছিল, শামস, তার সাথে যোগাযোগ করে তারা একত্রে একটা অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করেছে, প্ল্যান করেছে এবং আগস্ট মাসের 13 তারিখ এখান থেকে চলে গিয়েছে। অর্থাৎ সে আমেরিকা ছিল মাত্র 2 দিন। এখন সে আর্মি থেকে রিটায়ার করার পরেও তাকে কাজে লাগানো হয়েছে। সে বহুবার ভারতে গিয়েছে, ভারতীয় বাহিনীর সাথে, রয়ের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল। বাংলাদেশের বিশেষ কিছু ব্যক্তিকে গুমের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনেক বেশি। আপনারা কর্নেল হাসিনুর রহমানের নাম শুনেছেন, তার গুমের সাথে লেফটেন্যান্ট জেনারেল মইনুল প্রত্যক্ষভাবে জড়িত ছিল, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আরেকজনের সাথে জড়িত ছিল গুমের সাথে, অত্যাচারের সাথে। হাসান নাসির নামে একজন ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আছেন, ওনার গুমের সাথেও বা আরো অত্যাচারের সাথেও বিভিন্ন ভাবে এই লোকটা জড়িত ছিল। অর্থাৎ তার কমরেড যারা ছিল। পুত্র সজীবদের জয় সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে ফেরত নিয়ে প্রহসন তৈরি হয়েছে এবং এই যে ডক্টর ইউনূস সরকার, তিনি পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার করছেন তারা, এবং সেই প্রচারে সংযুক্ত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং জয় বলছেন যে এগুলা হচ্ছে প্রহসনের একটা বিচার এবং এটা মূলত ডক্টর ইউনূসের স্বার্থ রক্ষার একটা চেষ্টা। এখন জয় এটাও বলছেন যে এইগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনি বা তার সরকার, ইউনূসের সরকার এইসব পদক্ষেপ নিচ্ছে এবং আওয়ামী লীগের অনেকের উপর দমন নিপীড়ন হচ্ছে, আওয়ামী লীগের লোকদের হত্যা করা হচ্ছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে তারা এবং বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সজীবদের জয় তিনি নিজেও এই যে তথাকথিত বলেন আর গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যেটাই বলেন না কেন, যে সেখানে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে, জয় তার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছেন। তাদের হয়তো বিশ্বাস যে নিরপেক্ষ তদন্ত হলে তার মা শেখ হাসিনা তিনি নিরপরাধ বিবেচিত হবেন। এখন আমরা জানি যে প্রত্যেক দিনে একটা না একটা ইস্যু আসতেছে। তো এখন যে গতকালের ইস্যু ছিল, গতকাল মঙ্গলবার, সেই ইস্যুতে ছিল যে গতকাল সোমবার ফেরত নিয়ে প্রহসন, যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া এটা পরিকল্পিত, তারা বলছেন সজীবদের জয়। এবং আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী এখন অবরুদ্ধ অবস্থায় আছেন, অনেক ছাত্রের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, তারা বেরোতে পারছে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না ভয়ে, এবং অনেকের নামে মামলা আছে। তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের কোণঠাসা করে রাখা হয়েছে বলে আওয়ামী লীগ দাবি করছে। এবং সজীবদের জয় তিনি এখন আমেরিকায় থাকেন, তিনি বিভিন্ন সময়
এই সরকারের সমালোচনা করেছেন এবং শেখ হাসিনার রাজনীতি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন। এখন দেখা যায় যে শেখ হাসিনা অনেক অ্যাক্টিভ আছেন রাজনীতিতে, সজীবদের জয়ও কথা বলছেন তার দলের পক্ষ থেকে। তো সবকিছুই মিলিয়ে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ একদম থেমে নেই, যদিও তারা বিভিন্ন চাপের মধ্যে আছে। তবে আগামী নির্বাচন হলে হয়তো তারা উঠে দাঁড়াবে এবং তারা আশা করছে যে তারা ন্যায় বিচার পাবে। তবে কথা যেটাই হোক না কেন, যে কেউ যদি অপরাধী হয় তার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব, এবং সে যে দলেরই হোক। ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটো বড় ঘটনা ঘটে গেছে এবং দুটো ঘটনার সঙ্গেই একটার সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে শেখ হাসিনাকে নিয়েই ঘটেছে একটা ঘটনা, একটার সঙ্গে তিনি জড়িত, আরেকটার সঙ্গে পরোক্ষভাবে শেখ হাসিনা জড়িত। প্রথমেই বলি ভারতের কথা। ভারতে বাংলাদেশ সরকারের কাছ থেকে মৌখিকভাবে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করানোর ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। হাই কমিশনারকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এটা বলানো হয়েছে, কিন্তু সেটা চিঠি আকারে পররাষ্ট্র দপ্তর থেকে যেভাবে দেশ থেকে দেশে চিঠি আকারে দেওয়া হয় সেভাবে নাকি দেওয়া হয়নি। যেভাবেই দেওয়া হোক, আনুষ্ঠানিকভাবে ভারতকে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সম্মেলন করে সেটা স্বীকারও করেছেন যে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এরকম একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পরবর্তী সেই কথা বলার পরে তাকে যখন প্রশ্ন করা হয় ভারতের অবস্থান কি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় নো কমেন্টস, অর্থাৎ শেখ হাসিনার এই ব্যাপারে ভারত কোনো কমেন্টস করতে চায়নি। নো কমেন্টসই কি এক ধরনের বার্তা দেয় না? সেটাই এখন আলোচনার বিষয় হতে পারে। নো কমেন্টস অনেক বার্তা দিতে পারে। সার্কামস্টেন্সেস যদি বিবেচনা করা হয়, সার্বিক অবস্থা যদি বিবেচনা করা হয়, তাহলে নো কমেন্টসের ব্যাখ্যাটা এরকম আসতে পারে যে তুমি চিঠি দাও আর যাই দাও, আমরা কেয়ার করলাম না, এরকম ব্যাখ্যা আসতে পারে। আবার আর একটা ব্যাখ্যা, সহজ সরলভাবে ব্যাখ্যা আসতে পারে যে এই ব্যাপারে আপাতত আমরা হ্যাঁ না কোনো কিছুই বলতে চাচ্ছি না, মন্তব্য করতে চাচ্ছি না। তবে শেখ হাসিনার এই বিষয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে গেছে, তাতে আমার মনে হয় যে প্রথম কথাটাই সত্য হতে পারে যে তুমি চিঠি দাও আর যাই করো, কেয়ার করলাম না। অর্থাৎ বাংলাদেশের এই চাওয়াটাকে ভারত তাদের ধর্তব্যের মধ্যে নিচ্ছে না এবং কেয়ার করছে না। তার মানে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিতে চায় না আদতেও? ঘটনাক্রমে তাই মনে হয় যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, বাংলাদেশ যত ধরনের পদক্ষেপই গ্রহণ করুক না কেন। বাংলাদেশ তার প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু সেই ব্যাপারে ভারত টু শব্দটিও করেনি। যখন ভারত টু শব্দটিও করলো না, তখন আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী যাকে বলা হয়, জয়শঙ্কর, তিনি আমেরিকা সফরে চলে গেছেন। 6 দিনের আমেরিকা সফরে তিনি গিয়েছেন এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হবে বলেও ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে। জয়শঙ্কর যখন আমেরিকায় গিয়েছেন, তখন গতকাল বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়েছেন। ফোনে তাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে। জয়শঙ্কর যখন আমেরিকার পথে, তখন সুলিভানের এই ফোন ত্রিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে কোনো বার্তা দিল কিনা সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শোনা যাচ্ছে যে এই ফোনে জ্যাক সুলিভান বাংলাদেশে মানবাধিকারের সংকট এবং মানবাধিকার যেন ঠিক রাখা হয় সেই ব্যাপারে তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূসকে। জেনারেল ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে। এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে, যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না। একটা ছোট্ট একটা প্রুফ দেখাবো, এটা যদি আপনি প্রুফ মনে করেন করতে পারেন। সেটা হচ্ছে, আপনারা সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখানা নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি, আপনি একটা ভিডিও দেখেছেন যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ তাসনুভা ভাবি, উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষী লোক তার কাছে এসেছিল, বাসায় এসেছিল এবং হিন্দি ভাষায় কথা বলছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিন্দি ভাষায় কারা কথা বলে? ভারতের লোকজন কথা বলে। সো এটার সাথে যে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে, ভাবি সাক্ষী দিবে ওখানে। এবং হিন্দি ভাষীর লোক শুধু একটা না, এটা মাল্টিপল সাক্ষী আছে, এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে, এগুলো সাক্ষী আছে। আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আছে, সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল ওগুলো গায়েব হয়ে গেছে, বাট এগুলো কারো না কারো কাছে আছে, এগুলো সামনে আসবে। এই তানভীর ভাবির ছেলেটা গত অক্টোবরে আইএসএসবি দিয়েছে। 5ই অক্টোবর তার আইএসএসবি ছিল, কিন্তু 3rd অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুধ্যায়ী কোর্সমেট, আমি এখানে নাম বলবো না, তারা কনফার্ম করে দিচ্ছে যে আপনার ছেলে, আপনি যেহেতু ভাবি একটা কনক সার্ভারের কাছে দিয়েছিল, একটা লাইভ করেছিল, যে কনক সার্ভারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইএসএসবির 3 তারিখে। তখন কিন্তু আইএসএসবি শুরু হয় নাই। এখন উনি 3 তারিখে জানে তার ছেলে আইএসএসবিতে থ্রু হবে না। তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে, এই যে 5ই আগস্টের আগেও করেছে, পরেও করেছে, বাট তাকে কোনো কর্পোরেশন করা হয় নাই। কিন্তু যেদিন উনি ফোন করে লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে পিলখানা ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি, এর পরের দিন ব্রিগেডিয়ার জেনারেল এহসান, স্টাফ জেনারেল ওয়াকার স্যারের স্টাফ, সে ফোন করেছে ভাবিকে, ফোন করে বলছে, ভাবি আপনার কি লাগবে? ছেলের আইএসএসবি, টাকা পয়সা, যত কিছু, যত ধরনের সমস্যা আছে, এভরিথিং উইল বি সলভড। সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না, ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে দেওয়ার জন্য বলেছে ব্রিগেডিয়ার এহসান। সো এটা থেকে আপনি কি যোগসূত্রটা পাচ্ছেন? যখনই উনার কোনো সমস্যার সমাধান সেনাবাহিনী করতেছে না, যেই ভারতের এগেনস্টে উনি কথা বলছে, সাথে সাথে জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে
ভাবির কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, ছেলের আইসিসবি হয়ে যাবে। এ থেকে আপনি কি ডিরেকশন টানবেন? ডিরেকশন একটাই, এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশনগুলা সরকার করতে দিচ্ছে না, এর পিছনে যে ভারতীয় হেজিমনি আছে এবং জেনারেল ওয়াকার ইজ পার্ট অফ ইট। ক্লিয়ার। পরবর্তীতে ভাবি আরো বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করার জন্য। হি ওয়াজ ভেরি রিলাক্টেন্ট ইভেন টু লুক এট হার। হ্যাঁ, আমি কি বলছি আমি শুনছি, বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি, মানে উনি ভারতের কথা বলছে দেখে উনি অস্পৃশ্য হয়ে গেছে। সো ইনশাল্লাহ এই সামনে যে জেনারেল ফজলুর রহমান স্যার কমিশনের হয়েছে আলহামদুলিল্লাহ, বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি। এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে, অথবা এখন রাওয়াতে ইলেকটেড একজন হয়েছে, হক স্যার হয়েছেন, এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয় আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসাররা এই বিচার পাওয়ার জন্য যতটুকু পর্যন্ত যাওয়া হয় আমরা ওই পর্যন্ত যাবো। এবং আমি এখনো জেনারেল ওয়াকার স্যারকে বলবো তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার কথা করে বাংলাদেশের দিকে তাকান। আপনি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না। যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন, সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। যে শুভেন্দ্র অধিকারী বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করিয়েছিলেন, বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন, বাংলাদেশকে না খাইয়ে মারবেন, সেই শুভেন্দ্র অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। দর্শক, পাশাপাশি ভারতের জন্য আরো বড় বড় খবর আসতে শুরু করেছে। চলুন সেই খবরগুলো একটা একটা দেবো আপনাদের। প্রিয় দর্শক, ওপারের দিদির পাশেই থাকা শুভেন্দ্র অধিকারী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই শুভেন্দ্র অধিকারী এখন বিজেপি নেতা। তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলায় কি করে বিজেপিকে শক্তিশালী করা যায়, মানে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন মমতাকে হটিয়ে। তাই তিনি যখন বাংলাদেশের শেখ হাসিনার পতন হলো, পতিত স্বৈরাচারের পক্ষ নিলেন এমনভাবে প্রকাশ্য উলঙ্গভাবে পুরো পৃথিবী যে বিষয়টিকে গ্রহণ করতে পারেনি। যখন একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যত শত্রুতাই থাকুক, পররাষ্ট্রনীতি বা কূটনীতির কিছু বিষয় থাকে, ভাষা থাকে, বা কিছু শিষ্টাচার থাকে, যেগুলো একটাও তিনি অবলম্বন করেননি, বরং সেগুলোকে তিনি অবজ্ঞা করেছিলেন। আমাদের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে যে অ্যাটাক করা হলো, ভাঙচুর করা হলো, বাংলাদেশের পতাকা পোড়ানো হলো, এটার পেছনে এই শুভেন্দ্র অধিকারী ছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে, পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে, বাংলাদেশের মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে। কি হলো এর পরবর্তীতে? ভারতে, মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে হোটেল ব্যবসায় ধস নেমেছে, নিউ মার্কেট প্রায় অচল হয়ে পড়েছে। যারা পণ্য বিক্রেতা, সেটা পোশাক হোক বা অন্যান্য জিনিস হোক, তারা ব্যবসার হাত গুটিয়ে দিচ্ছে, কারণ বাংলাদেশিরা এখন ভারতে যাচ্ছে না, প্রায় ভিসা বন্ধই বলা চলে। এই পরিস্থিতিতে শুভেন্দ্র অধিকারী ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন, তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। কেবল শুভেন্দ্র অধিকারী নন, তার দাদা, তার বিগ বস নরেন্দ্র মোদীও বড় রকম চপেটাঘাত খেলেন এই যাত্রায়। আগে শুভেন্দ্র অধিকারীর বিষয়টি আমরা ক্লিয়ার করি। ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে, অন্যতম মানি না যে জনপ্রিয়, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, রিপাবলিক বাংলা। সেই রিপাবলিক বাংলার হকার নিউজ প্রেজেন্টার, কমেডিয়ান, কার্টুন, সে ময়ূখ, তার অবস্থা কি হলো দেখেন। ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে, এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা আমাদের তিনজন আলোচকবৃন্দদের যারা আলোচনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে। তো দর্শক, দেখছিলেন শিরোনামে আপনাদের দেখিয়েছিলাম যে ভারত থেকে শেখ হাসিনা নাকি সেনাবাহিনী প্রধানকে আদেশ দিয়েছে বা অনুরোধ করেছে বা হুকুম করেছে, যেটাই বলেন, যে সেনাবাহিনী যাতে ডক্টর ইউনূসকে কোনো ধরনের সহযোগিতা না করে। জানি না এই সংবাদটি ভারতীয় মিডিয়া কতটা সত্য দিয়েছে, তবে শুরুতেই যার বিশ্লেষণ শুনছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তার মাধ্যমে হয়তো আপনাদের কিছু একটা ধারণা এসেছে। তো এ বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই জানাবেন। তবে যারা আওয়ামী লীগের আছে, আপনাদের কাছে জানতে চাই যে শেখ হাসিনাকে আসলে কি রাজনীতিতে দরকার বাংলাদেশ সুষ্ঠুভাবে চালানোর জন্য? যদি তাই মনে করে থাকেন, আপনি যেই দলের হয়ে থাকেন না কেন, যদি চান শেখ হাসিনা আবারও দেশ চালাক, তাহলে কমেন্টে এ লিখবেন। আর যদি চান যে শেখ হাসিনাকে দরকার নেই, তাকে ফাঁসিতে ঝুলানো উচিত অতি দ্রুত, তাহলে কমেন্টে বি লিখবেন। এ আর বির মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যার বন্ধুদের কাছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী আপডেট যারা পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।